গেম। আচ্ছা, আমরা গেম কাকে বলি বলুন তো? যার মাধ্যমে আমাদের বিনোদন হয়, নাকি যা শুধুমাত্র অবসর সময় কাটানোর জন্য এক পন্থা? তবে এমন একটা ঘটনা আপনি বেছে নিন যার ঘটার নির্দিষ্ট একটা দিন আছে, নির্দিষ্ট একটা সময় আছে, এমনকি নির্দিষ্ট একটা কালও আছে। এই ঘটনাকে আপনি কি বলবেন? এটাও কি এক ধরনের গেম নয়? এটাও তো এক ধরনের গেম। তবে গেম তো কখনোই শুধুমাত্র একটি বিষয়ের উপর নির্ভরশীল নয়, হতে পারে না। এর অনেকগুলো দিক আছে, অনেকগুলো চরিত্র আছে। আমরা আমাদের আজকের গল্পের তেমনই একটা দিক থেকে শুরু করে আরেকটি দিকে গিয়ে শেষ করব। শুনতে থাকুন সাইকোলজিক্যাল থ্রিল অবলম্বনে আমাদের আজকের গল্প, নাইট গেম। চাবিটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে উঠতে থাকে সৈকত। ফ্ল্যাটের লিফট এই মুহূর্তে খারাপ, তাই সিঁড়ি ভেঙেই উঠতে হচ্ছে তাকে। এই ভর দুপুরে চড়া রোদের মধ্যে জার্নি করে ফিরে আর এদিক ওদিক দাঁড়ানোর ইচ্ছে নেই তার। রুমে ঢুকে আর নিজের রান্না যে করে খাবার মতো শক্তি থাকবে না, সেটা আগে ভাগে বুঝেই রেস্টুরেন্ট থেকে একটা মটন বিরিয়ানি কিনে নিয়েছে সে। এখন তার কাজ হলো রুমে ঢুকে খাবারটা খেয়ে একটা লম্বা ঘুম, তারপর সন্ধ্যাবেলা যাবতীয় কাজ সব দেখা যাবে। তবে হঠাৎই তার এই ভাবনা চিন্তায় ছোটোখাটো একটা ব্যাঘাত ঘটল। সৈকত দেখে ফার্স্ট ফ্লোরের সিঁড়ির উপর একটা বছর 24-25 মেয়ে বসে রয়েছে। কোনো একটা কারণে সে তার ডান পায়ের গোড়ালিটার উপর দিকটা হাত দিয়ে ডলছে। তার দুপাশে দুটো বড় বড় বাজারের ব্যাগ রাখা। মেয়েটার কপাল বেয়ে ইতিমধ্যে বিন্দু বিন্দু ঘামের কণা ঝরতে শুরু করেছে। সৈকত বুঝল যে নিশ্চয়ই ভারী ব্যাগ নিয়ে উঠতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়েছে সে। তাকে না এড়িয়ে নিজের পেট ব্যাগটা থেকে জলের বোতল বের করে সে এগিয়ে দেয় মেয়েটার দিকে। নেন, জল দিন ওখানে একটু। হঠাৎ কেউ এসে যে তাকে জল দিয়ে সাহায্য করবে তা কোনোভাবেই প্রত্যাশা করেনি সে। জলটা নিয়ে মেয়েটা বেশ কয়েক ছিটে লাগিয়ে দিল তার পায়ে। তারপর বোতলটা আবার ফিরিয়ে দিল সৈকতের কাছে। উফ, বাঁচালেন। সৈকত মেয়েটার বাজারের ব্যাগ দুটো নিজের হাতে তুলে নেয়। তারপর বলে, আচ্ছা, কোন ফ্লোরে আপনার রুম? এই না না, আমি নিয়ে যেতে পারবো। হ্যাঁ, সে বুঝতেই পারছি। যাই হোক, কোন ফ্লোর বলুন? 3rd ফ্লোর। ও, আমার রুমও তো 3rd ফ্লোরেই। আচ্ছা, ধীরে ধীরে আসুন। সৈকত ব্যাগ দুটো নিয়ে উপরে উঠে যায়। মেয়েটা সৈকতের পিছন পিছন আসতে থাকে। 3rd ফ্লোরে উঠে সৈকত জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার রুম কোনটা বলুন তো? একদম শেষেরটা। তার মানে তো আমার পাশের রুমটাই আপনার। তাই নাকি? আমি তো যেদিন থেকে আছি সেদিন থেকে ওটা বন্ধ পড়ে আছে। তা ঠিক, তবে আপনার ডিস্টার্ব হবে না। আমি এখানে একাই থাকবো, তা আমার সাথে আর কেউ নেই, তাই চিৎকার চেঁচামেচির ভয় বিন্দুমাত্র পাবেন না যেন। না না, সেটা নয়, এসেছেন তো একদিকে ভালোই হয়েছে, মাঝে মাঝে একটু কথা বলার সঙ্গী পাওয়া যাবে আর কি। ব্যাগ দুটো মেয়েটার ঘরের সামনে এনে রাখে সৈকত, আর একটা বড় হাফ ছাড়ে। উফ, কি যে বলে আপনাকে ধন্যবাদ। এই না না, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে ভেতরে আসুন, শরবত বানাই, খেয়ে যান। এই গরমের দিনে আর এর চেয়ে ভালো কিছু অফার করা যায় বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, তা একদিকে ঠিক, তবে এখন অনেকটা টায়ার্ড ফিল করছি বুঝলেন। এখন একটু ফ্রেশ হওয়া দরকার। আর এমনি তো আজই তো এলাম, বেশ কয়েকদিন আছি, পরে এক সময়
তাহলে পরে নয়, আজ বিকেলেই আসুন। শরবতের বদলে কফি খাওয়ানো যাবে। আর আমিও একাই থাকি, একটু হয়তো গল্প গুজব করা যাবে আর কি। তাহলে বিকালে দেখা হচ্ছে, এখন আসি। হ্যাঁ আসুন। বাই দ্য ওয়ে, আমি বিদিশা, আপনি? বাড়িয়ে দেওয়া হাতটা গ্রহণ করে সৈকত। তারপর খানিকটা হেসে বলে, সৈকত। রুমে ঢুকতেই জোর শব্দ করে দরজাটা বন্ধ করে দেয় সৈকত। তারপর স্নান করে খেয়ে দিয়ে বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ে সে। সন্ধে 6টায় মোবাইলে অ্যালার্ম সেট করে রেখেছিল সৈকত। সেই শব্দেই ঘুমটা ভাঙে তার। বাজতে থাকা শব্দটা বন্ধ করার পর ফ্রেশ হয়ে ফের বিছানায় এসে ল্যাপটপটা একবারের জন্য ওপেন করে সে। অনেকগুলো মেইল জমেছে ইতিমধ্যে। দুপুরে ঘুমিয়ে বেশ খানিকটা সময় নষ্ট হয়ে গিয়েছে তার, তাই রাতের মধ্যেই অনেকগুলো কাজ নামাতে হবে তাকে। তবে এই মুহূর্তে বিদিশার ছোটোখাটো একটা নিমন্ত্রণ রয়েছে, তাই সৈকত ঠিক করে সেটা সেরে এসেই কাজে বসবে সে। রুম থেকে বেরিয়ে দরজায় তালা দিতে দিতে সৈকত দেখে বিদিশা তার নিজের রুমের বাইরেই দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা জ্বলন্ত সিগারেট। বিদিশা তখনও খেয়াল করেনি সৈকতকে, তাই সৈকত তার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। গুড ইভিনিং। আচমকা সৈকতকে দেখে হাতের সিগারেটটা চট করে বাইরে শূন্যের দিকে ছুঁড়ে দেয় বিদিশা আর বলে, ভেরি গুড ইভিনিং। আসুন, ভেতরে আসুন। আসছি। তবে সিগারেটটা ফেলেন কেন? আমি কিছুক্ষণ দাঁড়িয়েই যেতাম না হয়। ও এমনি, আসুন। রুমের ভিতরে ঢুকে লাইটগুলো পরপর জ্বেলে দেয় বিদিশা। সামনের সোফাগুলোর মধ্যে একটায় হাত দেখিয়ে বিদিশা বলে, বসুন, আমি কফিটা চড়িয়ে দিয়ে আসি, তারপর আলাপ করা যাবে। বলে ড্রয়িং রুমের লাগোয়া কিচেনে চলে যায় বিদিশা। সৈকত ভালো মতো রুমটা দেখতে থাকে। বেশ বড় রুম। সকালে বাইরে থেকে দেখে ভিতরের অবস্থা অতটা বোঝা যায়নি। সৈকত ভাবে একলা একটা মেয়ের থাকার জন্য এত বড় ঘর কি লাগে, তাই সে জিজ্ঞেস করে, তা বলছি আপনি এত বড় ঘরে একলা থাকেন, ভয় টয় করে না? কিছু বলছেন? হ্যাঁ বলছি, এত বড় ঘরে যে একলা থাকেন, ভয় করে না? হ্যাঁ, প্রথম প্রথম একটু তো করতো, এখন আর করে না। মিনিট 10 মধ্যে বিদিশা 2 কাপ কফি আর কয়েকটা ডিম টোস্ট ভেজে নিয়ে এসে রাখলো ছোট্ট টেবিলটায়। আর সৈকতের মুখোমুখি একটা সোফায় বসলো। সকালে বিদিশা কিভাবে সিঁড়িতে হোঁচট খেলো, তারপর কতটা ব্যথা লাগলো, এই সমস্তই প্রথম কয়েক মিনিট আলোচনা করে তারা। বলা যায় পরিচয়ের শুরুতে যেমনটা হওয়া উচিত তেমনটাই। তারপর কথার সাথে সাথে হঠাৎই সৈকত জিজ্ঞেস করে, আচ্ছা আপনার ফ্যামিলি কি থাকে না আপনার সাথে? না, ছোটবেলায় গ্রামে থাকতে একবার প্লেগ দেখা দিয়েছিল সারা গ্রাম জুড়ে, আর সেই সময় আমি বাবা মাকে হারিয়েছি। আই এম সরি। তারপর নার্সিং করার পর এখন পুরোপুরি কলকাতায় সেটেলড। আরে না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। সত্যিই তাই। মৃত বাবা মায়ের কথা হঠাৎ মনে করলে বা কারো দ্বারা মনে পড়লে সন্তানেরা একটু হলেও ভেঙে পড়ে। মুখে প্রকাশ না করলেও চোখ মুখ দেখে বোঝা যায়। কিন্তু বিদিশার দিক থেকে সেসব কিছুই নজর কাড়ল না সৈকতের। আচ্ছা আপনি নার্স তার মানে? হ্যাঁ, তাও 2.5 বছর হলো এই পেশায় যুক্ত আছি। হ্যাঁ, তো সে তো অনেক দিন তার মানে।
আপনি তো আজই এলেন, বলেন আবার চলেও যাবেন। ঘুরতে এসেছেন নাকি? আরে না না, আসলে বাবার ব্যবসার কাজের জন্য কলকাতায় আসা। তবে এই ফ্ল্যাটে আমি নতুন নই, এর আগেও বেশ কয়েকবার যাতায়াত করেছি। করেছেন? আহ, দেখিনি কিন্তু আপনাকে। যাই হোক, কোথায় থাকেন তাহলে? ওই নৈহাটিতে। ও আচ্ছা আচ্ছা, গেছি তো ওখানে কয়েকবার কালী পুজোয়। হ্যাঁ, আমাদের ওদিকে বেশ বড় পুজো হয়। এবারও আসবেন, দেখা হতে পারে। বেশি দিন তো আর বাকি নেই। তা বলছেন যখন যাওয়াই যায়। বাই দ্য ওয়ে, একবার ব্যালকনিতে দাঁড়াবেন নাকি? চলুন, বেশ হাওয়া দিচ্ছে কিন্তু। হ্যাঁ চলুন। দুজনে উঠে রুমের পিছন দিকের ব্যালকনিটার দিকে এগোয়। আচ্ছা, আপনাদের ওদিকে একবার পুকুরের নদীতে কি একটা যেন বোম ব্লাস্ট হয়েছিল না? হ্যাঁ, ব্যালকনিটা বেশি বড় নয়, ছোটই। তাও বেশ সুন্দর জায়গাটা। ছোট ছোট কয়েকটা ফুলের টব আছে, একটা ছোট দোলনা আছে যেটা মাঝে মাঝে হাওয়ায় দোল খেয়ে শব্দ করছে। ব্যালকনির রেলিংয়ে এসে দাঁড়ায় দুজনে। আকাশে বেশ ঘন কালো মেঘ জমেছে। ব্যালকনির উপর দিয়ে বয়ে যাওয়া হাওয়ায় বিদিশার চুলগুলো এলোপাথারিভাবে উড়তে থাকে। এই উপর থেকে একদম নিচে একটা বড় খেলার মাঠ দেখা যায়। তার চারদিক জুড়ে খাবারের দোকান থেকে শুরু করে খেলনার দোকান প্রায় সবই আছে। বলা যায় ছোটখাটো একটা হাটই বসে সন্ধে হলে এখানে। মাঠের ছেলেরা আবহাওয়ার বেগতিক অবস্থা দেখে ব্যাট বল বগল দবা করে বাড়ির দিকে ছুটছে। বেনিশা পকেট থেকে একটা সিগারেট বের করে রাখে তার ঠোঁটের কোণে, আরেকটা সে এগিয়ে দেয় সৈকতের দিকে। এই নিন। এই না না, ঠিক আছে। আরে মশাই, লজ্জা পাবেন না এখন এসবে। বিদিশা দেখে তখনও সৈকত সিগারেটটা নেবার জন্য বিন্দুমাত্র ইচ্ছে প্রকাশ করে না। তাই বিদিশা বলে, এক মিনিট এক মিনিট, আপনি সিগারেট খান তো? আম, নাকি কোনোদিনও এখনো এই সমস্ত ঠোঁটে ছোঁয়ানো হয়নি? না তা নয়, তবে খাই মাঝে সাঝে। কলেজে থাকাকালীন খুব খাওয়া হতো। হ্যাঁ, এখন বন্ধু বান্ধব কমে এসেছে, সাথে সাথে এসবও কমিয়ে দিয়েছে। আচ্ছা, এই ব্যাপার মানে পার্টনার ছাড়া চলে না, তাই তো? তো আমাকে কি আপনার ভূত বলে মনে হচ্ছে নাকি? না না তা নয়। তবে আর কিছু বলতে পারে না সৈকত। এই ঝোড়ো আবহাওয়ায় একটা ধরিয়ে দেখুন না, খুব একটা খারাপ লাগবে না। আরে আপনারও দেখি একই কথা। এই করেই বন্ধুরা সিগারেটের নেশা ধরিয়েছিল জানেন। সিগারেটটা হাতে নিয়ে হাসতে হাসতে বলে সৈকত, কিভাবে? ওই যে হলিউড মুভি, ওয়েব সিরিজ এইসব দেখে এসে তারা বলতো সিগারেট নাকি একটা ফ্যাশন। শুনে তখন আমারও সেই অবচেতন মন তাই বিশ্বাস করে নিল। সেই থেকেই শুরু আর কি। বিদিশা লাইটারটা এগিয়ে দেয় সৈকতের দিকে, আর তার কথা শুনে হাসে। ঠান্ডা হাওয়াটা এবার একটু ভালো জোরেই বইছে। বৃষ্টি আসবার সম্ভাবনা। ব্যালকনিতে দাঁড়িয়ে আড্ডাটা ভালোই জমে ওঠে দুজনের। একে অপরকে বেশ ভালো মতো জেনে নেয় দুজনেই। হাত ঘড়িতে সময়টা দেখে সৈকত, 7টা বাজে। কাজে বসতে হবে তার। এভাবে গল্প করে আর সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, এবার আসতে হবে বুঝলেন, অনেক তো গল্প হলো। এক্ষুনি যাবেন? হ্যাঁ, একটু কাজে বসতে হবে, না হলে আরও কিছুক্ষণ থেকেই যেতাম। তবে আপনার ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর, দাঁড়িয়ে বেশ ভালো লাগলো। তাহলে আরেকদিন আসুন না। না 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 না, এবার আমি নয়, আপনার আসার পালা। আচ্ছা ঠিক আছে। ব্যালকনি থেকে রুমে ঢোকে দুজনে।
আর রুমে ঢুকতেই একটা জায়গায় হঠাৎই চোখ আটকায় সৈকতের। সৈকত দাঁড়িয়ে যায়। বাঁ দিকের ছোট্ট একটা কোণায় একটা ঘর দেখতে পায় সৈকত। ওই জায়গাটায় আলো কম, তাই এতক্ষণে ঘরটা চোখে পড়েনি তার। ঘরটা তালা বন্ধ, তালার উপর বেশ কিছু ধুলো আর মরচে পড়েছে। আচ্ছা, এই ঘরে কি কেউ থাকে না? না, ওটা তো বন্ধই পড়ে আছে। বলতে গিয়ে কেমন যেন তুতলে যায় বিদিশা। এতক্ষণ কথা বলার সময় একবারও এমনটা লক্ষ্য করেনি সৈকত। ব্যাপারটা খানিকটা অস্বাভাবিক হলেও গুরুত্ব দিল না সে। তারপর নিজের রুমে ঢুকে আবার দরজাটা বন্ধ করে দেয় সৈকত, আর চটপট ল্যাপটপ আর মোবাইল নিয়ে কাজে বসে যায়। রাত তখন 1:30। বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে। সন্ধ্যের জমে থাকা মেঘগুচ্ছ অঝোরে নেমে আসছে ভূপৃষ্ঠে। সৈকত সেই যে সন্ধ্যেবেলা ল্যাপটপ নিয়ে বসেছে তা কোনো কারণবশত এখনও অব্যাহত। মাঝখানে 10:30টার দিকে একটু খাবার তৈরি করে খেয়েছে সে, তারপর আবার কাজে লেগে পড়েছে। এতক্ষণ একভাবে স্ক্রিনে তাকিয়ে থাকায় চোখটা খানিকক্ষণের জন্য ঝাপসা হয়ে আসে তার। তাই কিছুক্ষণের জন্য ল্যাপটপটা শাটডাউন করে জানালার সামনে গিয়ে দাঁড়ায় সে। রাস্তার দিকে তাকালে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় চকমক করা ভেজা পিচগুলো ছাড়া আর কিছুই দেখা যায় না। মানুষজন স্বাভাবিকভাবেই নেই। গাছগুলোকে দেখলে মনে হয় তারা যেন বহুদিন পর নিজের ছন্দে ক্রমাগত নিজেকে ভিজিয়ে চলেছে। মাঝে মাঝে আকাশের বুকে সাদা বক্ররেখাও দেখা যাচ্ছে ক্ষণে ক্ষণে। বৃষ্টির কারণে গরমটা আর লাগছে না, তার বদলে বিশুদ্ধ ঠান্ডা হাওয়া আর ভেজা মাটির গন্ধ ঢুকে পড়ছে জানালার ফাঁকগুলো। সৈকতের বেডরুমটা একেবারে বিদিশার ঘরের সাথে লাগোয়া, তবে ওদিক থেকে আর কোনো আওয়াজ আসছে না এই মুহূর্তে। বোধহয় সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তবে রাত ওই 9টা-10টার দিকে মাঝে মাঝে বিদিশার গলার বলিউড গানগুলো দেওয়াল ভেদ করে হালকা হালকা ভেসে আসছিল এই দিকে। সেগুলো বেশ ভালোই লাগছিল সৈকতের শুনতে। তবে সে মন্তব্য কিছু করেনি, চুপ করে শুনছিল আর ল্যাপটপের কিবোর্ডে টাইপ করছিল। এখন বৃষ্টির এই ঝমঝম শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। তবে সঙ্গে সঙ্গে সৈকতের এই ধারণা কাকতালীয়ভাবে ভুল প্রমাণিত হলো। হঠাৎই একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে সৈকতের কানে। সৈকত বুঝতে পারে যে কণ্ঠটা ঠিক বিদিশার ঘরের দিক থেকেই আসছে। জানালা থেকে সরে সেদিকেই কান পাতে সৈকত। হ্যাঁ, বেশ স্পষ্ট শোনা যাচ্ছে একটা মেয়ের কণ্ঠ। শব্দের বর্ণনা যদি করতে হয় তাহলে বলা যায় অনেকটা কষ্ট বা যন্ত্রণায় মানুষের যেমন আওয়াজ অনিচ্ছাকৃতভাবেই বাকযন্ত্র দ্বারা নির্গত হয়, এই কণ্ঠ ঠিক তেমন। তবে এটা তো বিদিশার গলা নয়। বিদিশার সাথে পরিচয় কম সময়ের হলে কি হবে, তার গলার স্বর চিনতে কোনোভাবেই ভুল হওয়ার কথা নয় সৈকতের। তবে সন্ধেবেলা তো ও ঘরে আর কেউ ছিল না বিদিশা ছাড়া। হঠাৎই একটা কথা মনে পড়ে যায় সৈকতের। সন্ধেবেলা একটা ছোট ঘর নজর কেড়েছিল তার। ঘরটার দরজা বাইরে দিয়ে তালা বন্ধ ছিল। সেই ঘরটাই কিন্তু এই দেওয়ালের ওপাশে, মানে এখন যদি দেওয়াল ফুটো করা হয় তাহলে ওই ঘরের ভিতরটা সম্পূর্ণ দেখা যাবে। সৈকতের বিশ্বাস এই আওয়াজ ওই ঘর থেকেই আসছে। কে এমনভাবে যন্ত্রণায় দাপড়াচ্ছে। তবে কিছুক্ষণ পর নিজে থেকেই শব্দটা বন্ধ হয়ে আসে। আচ্ছা, বিদিশার কিছু হয়নি তো?
এমনিতেই একলা থাকে মেয়েটা, তার মধ্যে এই ঝড় জলের রাত। হাজারো চিন্তায় সে ভিড় করে সৈকতের মাথায়। তাহলে কি একবার ডেকে দেখা যায় বিদিশাকে? পরক্ষণেই মাথা থেকে সেটা সরিয়ে ফেলতে হয় সৈকতকে। সে ভাবে এই সময় তাকে ডাকলে সে অন্য কিছু ভেবে বসবে, আর যেহেতু এখন আর সেই আওয়াজ ভেসে আসছে না, তাই আর সেটাকে নিয়ে ভাবে না সৈকত। তারপর আর তার কাজটা নিয়েও বসা হয় না। ঘড়ির কাঁটা প্রায় 2টো ছুঁই ছুঁই করছে। কাজের জিনিসপত্র বিছানা থেকে সরিয়ে শুয়ে পড়ে সৈকত। আর মিনিট 5 মধ্যেই ঘুম চলে আসে তার। আর তখনই আবার শোনা যায় সেই মর্মান্তিক যন্ত্রণা মাখা মেয়েলি গলার স্বরটা। মোবাইলের অ্যালার্মের শব্দে ঘুমটা ভাঙে সৈকতের। ঘড়িতে তখন ডট 8টা বাজে। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হওয়ার পর চায়ের কাপ নিয়ে রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ায় সৈকত। গত সন্ধ্যায় বিদিশা যে জায়গাটায় দাঁড়িয়েছিল সেটা এখন সম্পূর্ণ ফাঁকা। তার বদলে একটা চড়াই পাখি এসে বসেছে সেখানে। এখন চড়াই প্রায় বিলুপ্ত পর্যায়ে। হঠাৎ এখানে চড়াই পাখি দেখে একটু আশ্চর্য হয় সে। বিদিশার রুমের দরজাটা খোলাই আছে, তবে সেটা ভেজানো। কাল রাতের বিষয়টা বিদিশাকে জানানো দরকার, তবে এই সাজ সকালে তাকে এসব বলা ঠিক হবে না। একটু পরেই সে কাজে বেরোবে, তার আগে এসব বলার কোনো মানে হয় না। সে ঠিক করে পরে যখন দেখা হবে তখনই বলা যাবে। আর তাকেও এই মুহূর্তে বেরোতে হবে কয়েকটা কাজের জন্য, তাই সেটার জন্য প্রস্তুত হয়ে নেয় সে। বিকেল তখন 5:30। 2 ধাপ সিঁড়ি ভেঙে সৈকত ফ্ল্যাটের ছাদে উঠে যায়। ছাদটাও বেশ ভালো লাগে বিকেলের দিকে। উপর থেকে মাঠের ছেলেদের খেলা দেখা যায়। আবার ছাদের মধ্যেই কয়েকটা ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করে এই সময়। সেগুলো দেখতেও ভারী ভালো লাগে তার। ছাদে উঠতেই সৈকত দেখে বিদিশা একটা রেলিংয়ের ধারে দাঁড়িয়ে রয়েছে, ফোনে কথা বলছে কারোর সাথে। বৈকালের প্রকৃতিস্থ আবহাওয়া বিলাসী মনকে কয়েক মুহূর্তের জন্য শান্ত রেখে গত রাতের বিষয়টা বিদিশাকে জানানোর জন্য তার সামনে গিয়ে দাঁড়ায় সৈকত। সৈকত যে পাশে এসে দাঁড়িয়েছে তা খেয়ালই করেনি বিদিশা। সে এক নাগাড়ে ফোনে কথা বলে চলেছে। সৈকত খানিকটা গলা খাঁকড়ি দেয়। তারপর বিদিশা পাশ ফেরে। ও আপনি? আচ্ছা শুনুন, তাহলে আমি এখন রাখছি, হ্যাঁ, পরে কথা হবে। ফোন রেখে সৈকতের দিকে ঘুরে দাঁড়ায় বিদিশা আর বলে, আরে আপনি কখন এলেন? এই তো এক্ষুনি উঠে আপনাকে দেখে আর এদিক ওদিক দাঁড়ালাম না, সোজা এখানেই চলে এলাম। ভুল কিছু করিনি তো? কি যে বলেন না, সত্যি। কাল সন্ধ্যের দিকে আপনার গান শোনা যাচ্ছিল আমার রুম থেকে। বেশ ভালোই গান করেন থাক কিন্তু। থাক, আর মিথ্যে সান্ত্বনা দিয়ে লাভ নেই। এ কি, কোথায় মিথ্যে সান্ত্বনা দিলাম? ছাড়ুন তো, এই কাকের গলায় নিজেকে শ্রেয়া ঘোষাল ভাবছি। তা সেই কাকের গলাটাই একদিন ভালো মতো শোনাতে পারেন তো? বেশ, তাহলে একটু ভালো করে প্র্যাকটিস করে নিই, তারপর শোনানো যাবে, ঠিক আছে? ধীরে ধীরে ঈশান কোণে অন্ধকার জমতে শুরু করে। গেরুয়া মেঘগুলোও লুকিয়ে পড়তে থাকে অন্ধকার চাদরে। ছাদের উপর যে কয়জন ছেলেমেয়েরা খেলছিল
তাদের সংখ্যা এখন কমে এসেছে। সবার বাবা মা এসে নিয়ে গেছে তাদের পড়তে বসানোর জন্য। আচ্ছা বিদিশা দেবী, একটা কথা বলতে পারি? হ্যাঁ, নিঃসন্দেহে। কাল যে ঘরটা আমি দেখলাম ওখানে কে থাকে? হঠাৎ বিদিশার ভ্রুজোড়া কুঁচকে যায় আর বলে, হঠাৎ এ কথা বলছেন? আসলে কাল রাতে আমি বোধহয় ওই ঘরটা থেকে কিছু শুনতে পেলাম। কি শুনলেন? একটা মেয়ের আওয়াজ, বেশ যন্ত্রণায় কাতরানো অবস্থায় যেমন শব্দ মানুষের মুখ দিয়ে বেরিয়ে আসে তেমন। কিছু বলে না বিদিশা। বিদিশাকে চুপ থাকতে দেখে সৈকত বলে, দেখুন বিদিশা দেবী, আপনি একা থাকেন, হয়তো বেশি দিন হয়নি এখানে এসেছেন, তো ওই ঘরে যদি তেমন কিছু থেকে থাকে আপনি জানেন না, তাহলে ঘরের চাবি দিন, আপনার সাথে আমিও না হয় ঢুকে দেখব কি ব্যাপার। না না, তার দরকার নেই। হঠাৎই গলার স্বরটা বেড়ে যায় বিদিশার, আর তার সাথে গলায় একটা ভয়ের ছাপও প্রস্ফুটিত হয়। দরকার নেই কেন? আপনি ওই ঘরের বিষয়ে কিছু জানেন না। ওটা খোলা সম্পূর্ণ বারণ। বারণ ঠিক নয়, এক কথায় অপরাধ। হোয়াট? অপরাধ? বসুন, সব বলছি। ছাদের উপরেই লম্বা একটা বেঞ্চে গিয়ে বসে দুজনে। আমার একটা বোনও ছিল, ওর নাম ঈশিতা। গতকাল তো বললেন না তার কথা? উত্তর দেয় না বিদিশা। আচ্ছা যাই হোক, আপনি বলুন। ঈশিতার ছোটবেলা থেকেই একটা সমস্যা ছিল। ওর যখন বয়স 16 বছর, তখন ও ওর বন্ধুদের সাথে স্কুলে গিয়ে খেলতে গিয়ে ডান পায়ে গুরুতর একটা চোট পায়। চোট পাওয়ার পর থেকে পাটা নাড়াতে পারছিল না, সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল। হসপিটালে গিয়ে ট্রিটমেন্টের পর জানা যায় ওর ওই পাটা আর কোনোদিনও ঠিক হবে না। ওটাকে বিজ্ঞানের ভাষায় প্যারাপ্লেজিয়া বলে, যেটা ট্রিটমেন্টের মাধ্যমে সেরে ওঠে, তবে তা হয় লাখে একজনের। স্বাভাবিকভাবেই ডাক্তার সম্পূর্ণ হাল ছেড়ে দেয়। সামনে ওর বোর্ড এক্সাম চলে আসে, হাসপাতালে বসেই কোনো মতে পরীক্ষা দেয়। সেই সময় ওর একটা মেল ফ্রেন্ড ছিল, বলতে পারেন দুজনে প্রেমই করত। তবে ওর ওই ঘটনার পর ছেলেটিও ধীরে ধীরে ওর পাশ থেকে দূরে সরে চলে যায়। প্রথম প্রথম বন্ধুরা দেখা করতে আসতো, তবে তারপরও তারা একটা সময় আর দেখা করতে আসতো না। হয়তো কথা বলাও বন্ধ করে দিয়েছিল। সারাদিন বাড়িতে একলা একলা শুয়েই সময় কেটে যেত ওর। আমি মাঝে মাঝে কথা বলতে যেতাম, তবে ও ভাবতো আমি বোধহয় ওকে সান্ত্বনা দিচ্ছি, তাই মাঝে মাঝে আমার ওপর রেখেও যেত। সোশ্যাল মিডিয়া খুললেই দেখতো বন্ধুরা স্কুলে গিয়ে কত মজা করছে, ছবি আপলোড করছে। এগুলো দেখে খুব কষ্ট পেত। হঠাৎ এভাবে একলা হয়ে যাওয়াটা ও ঠিক মেনে নিতে পারেনি। আমি সবই বুঝতাম, তবে আমারই বা কী করার ছিল বলুন তো? কাজে তো যেতেই হতো আমাকে। তো সেরকমই একদিন হঠাৎ বাড়ি ফিরে যখন ওকে ডাকছি বোন বোন করে, তখন দেখি প্রতিদিনের মতো আর সাড়া দিচ্ছে না ও। তারপরেও ডাকার পর দেখি যখন সাড়াটা একেবারেই দিচ্ছে না, সোজা ঘুট্টুকে যাই ওর ঘরে। দেখলাম ও বিছানায় শুয়ে আছে। আবারও ডাকলাম, তাও কোনো সাড়া নেই। তাই ঘরের লাইটটা জ্বাললাম আর দেখলাম গাঢ় রক্তের ফোঁটায় সারা ঘর ছেয়ে আছে। মেঝে থেকে শুরু করে বালিশ, বিছানা, কাঁথা সব। সঙ্গে সঙ্গে ওর দিকে ছুটে যাই আমি। আর 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 দেখি ওর বাঁ হাতের শিরাটা কোনোভাবে কেটে ফেলেছে। ও নিজেই কেটেছে। সেটা তখন বুঝলাম যখন দেখলাম যে ফল কাটার ছুরিটায় রক্তের দাগ লেগে। হ্যাঁ, তা এটার সাথে গত রাতের ঘটনার কি সম্পর্ক? আপনি ল্যাজারাস বলে কিছু জানেন? কি? ল্যাজারাস? না, শুনিনি কখনো। কি বলছেন? গল্প টল্প এই নিয়ে শোনেননি? না। অনেক বিখ্যাত লেখক এই নিয়ে অনেক উপন্যাস লিখেছেন, যেমন এডগার অ্যালান পো,
এর লেখা একটা উপন্যাস ছিল যেখানে একটা জায়গায় এই ল্যাজারাসের সম্পর্কে উল্লেখ আছে। না, এসব পড়া বা শোনা কোনোটারই সময় হয় না যদিও। তবে আপনি আপাতত গত রাতের কথায় আসুন। হ্যাঁ, ওটাই তো বলছি। তো 100 খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেমের কাছে বেথানি শহরে ল্যাজারাস নামে এক ব্যক্তি ছিলেন, যিনি যীশুখ্রিস্টের পরম ভক্ত বা অনুগামী বলতে পারেন। সে সময়ে কোনো অসুখ বিসুখে বেশ কয়েকদিন ধরে ল্যাজারাস খুব অসুস্থ ছিলেন। ল্যাজারাসের পরিবার এবং প্রতিবেশীরা তার সেবা যত্নে কোনো ত্রুটি রাখেনি। তবে সেসবের মধ্যে হঠাৎই একদিন তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাসও চলে না। সমস্ত মানুষ এবং কিছু চিকিৎসক গোছের লোক বলেন লাজারাস মারা গেছেন, তিনি আর ফিরবেন না। তবে বাইবেলের অনুগামীদের তাদের প্রভু যিশুর প্রতি ভরসা হটে না। সেই সময় যিশু ছিলেন জুডিয়াতে। অনুগামীরা সঙ্গে সঙ্গে লাজারাসের অসুস্থতার বার্তা পাঠায় জুডিয়াতে, মানে যিশুর কাছে। তবে যিশু তার পরম ভক্তের এমন অবস্থার কথা শুনে বিন্দুমাত্র চিন্তিত না হয়ে বলেন, লাজারাস মারা যায়নি, সে এখন ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠলে সে ঈশ্বরের পুত্র হয়ে উঠবেন। অনুগামীরা চিন্তিত হয়ে পড়েন তাদের প্রভুর এমন কথা শুনে। সে সময় যিশু জুডিয়া ত্যাগ করে। বেথুনিয়া যাবার বদলে জুডিয়াতে ইচ্ছে করে আরও 2 দিন থেকে যান। এর মধ্যে সবাই বিশ্বাস করে নেয় যে লাজারাস মারা গেছেন, তাকে আর ফেরানো যাবে না, তাই তাকে সমাধিস্থ করা হয়। 4 দিন পর হঠাৎই একদিন কাউকে কিছু না জানিয়ে যিশু এসে উপস্থিত হন বেথুনিয়াতে। তিনি এসে তার অনুগামীদের সঙ্গে দেখা করেন। যিশু দেখেন যে সবাই লাজারাসের শোকে শোকাহত। বেশ কিছুক্ষণ পর অনুগামীরা তাদের প্রভু যিশুকে নিয়ে আসে লাজারাসের সমাধির কাছে, আর তিনি সেই সমাধির বাইরে দাঁড়িয়ে সমাধির সামনে রাখা পাথর সরাতে বলেন। তবে তার এক অনুগামী এ কাজে তাকে বাধা দেয়। সে বলে পাথর সরালে মৃতদেহের গন্ধ বেরোবে। স্বাভাবিকভাবে তাই হওয়া উচিত, কিন্তু যিশু বলেন ঈশ্বরে বিশ্বাস করলে ঈশ্বরের মহিমা দেখা যায়। তাই যিশু নিজেই সেই পাথরটা সরিয়ে দেন। কাকতালীয়ভাবে আশেপাশে কোনো দুর্গন্ধের লেশ মাত্র পাওয়া যায় না। যিশু তার অনুগামীদের একটা প্রার্থনা করতে বলেন। কথা মতো অনুগামীরা তাই করে। অতঃপর যিশু বাইরে থেকে লাজারাসের উদ্দেশ্যে বলেন, বাইরে এসো। তারপরে কয়েক সেকেন্ডের নীরবতা, আর কাকতালীয়ভাবে লাজারাস সমাধির বাইরে বেরিয়ে আসে। সেই সময় তার পরনে সমাধির বস্ত্র ছিল। তারপর থেকে আবার লাজারাস সাধারণ জীবনযাপন শুরু করে। এমন কাকতালীয় ও অলৌকিক ঘটনায় সবাই হতভম্ব হয়ে যায়। দেশে বিদেশে কোথাওই এই ঘটনা ছড়িয়ে পড়তে বাকি থাকে না। তারপর থেকেই যিশুর অনুগামী ধীরে ধীরে বাড়তে থাকে। সবাই বিশ্বাস করতে থাকেন যে যিশু কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি ঈশ্বরের সন্তান। তো বেশ ইন্টারেস্টিং একটা ইনসিডেন্ট। তবে এসব এই মুহূর্তে কেন শোনালেন? এটাই তো আসল কারণ। কেন? আপনি গত রাতে যে আওয়াজটা শুনেছেন, ওটা আমার বোনের। তবে আমার বোন সেদিনই মারা গিয়েছিল। মৃত ঘোষণার পর ওর দেহটা ওই ঘরেই ছিল। তবে হঠাৎই সেদিন দেখি ওর হাত পা নড়ছে। আমি যেহেতু নার্স, তাই বেশ কিছুক্ষণ সিপিআর করলাম, মানে বুকে চাপ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস আর রক্ত চলাচল বাড়াবার চেষ্টা করলাম। আর কাকতালীয়ভাবে ধীরে ধীরে ওর চোখ জোড়া খুলে যায়। স্বাভাবিকভাবেই অবাক হয়েছিলাম। তারপর ব্যাপারটা লোক জানাজানি হবার পরে জানতে পারি ইতিহাসের সেই ল্যাজারাসের কথা। তারপর ধীরে ধীরে সব বিশ্বাস করে নিয়েছি। কি বলছেন? কিছুই তো। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, তাই জন্যই আগেই ল্যাজারাস কি সেটা বলে নিয়েছি। তবে কিছুই পরিষ্কার হয়নি আমার কাছে। ল্যাজারাসের সাথে আপনার বোন ঈশিতার কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। ল্যাজারাসের সেই পুনরুত্থানের ইতিহাসের থেকে সাইকোলজিক্যাল সিনড্রোমগুলোর মধ্যে আর একটা সিনড্রোম যুক্ত হয়, যেটার নাম ল্যাজারাস সিনড্রোম। তা এটা কি? বছরে খুব কমই এমন কিছু কেস দেখা যায় যেগুলোতে মৃত মানুষ হঠাৎই বেঁচে ফিরে আসে। বলতে পারেন 0.001%। ডক্টর ডেথ সার্টিফিকেট বানিয়ে দেবার পর দেখা যায় পেশেন্টের হৃদস্পন্দন শুরু হয়ে গেছে।
এমন বহু ঘটনা বাস্তবে ঘটেছে বহু দেশে, যেমন কলম্বিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। সবকটা ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে না যদিও, তবে আপনি গুগল করে দেখতে পারেন, তাহলে আমি ঠিক না ভুল উত্তরটা পেয়ে যাবেন। তবে সমস্ত পেশেন্টরা তারপর থেকে স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করলেও ঈশিতা পারেনি। ও শুধু জীবনটা ফিরে পেয়েছিল, কিন্তু ভারটা ফিরে পায়নি। তাই নিজের উপরে নিজে রাগ করে থাকে এখনো সারাক্ষণ। কখনো কখনো কাঁদে, কখনো নিজে থেকে হাসে, যখন যা মন চায় আর কি। আর যাতে সুইসাইড অ্যাটেম্প্ট না করতে পারে তাই কিছু কিছু জিনিসপত্র ওর হাতের কাছ থেকে সরিয়ে রাখি। তবে তাও কখনো দাঁত দিয়ে, কখনো নখ দিয়ে শরীরে ক্ষত তৈরি করে ও। এতেই অদ্ভুত আনন্দ পায়। কাল রাতে হয়তো এসবেরই কিছু আওয়াজ পেয়েছেন আপনি। এখন আর তো বিন্দুমাত্র আলো সহ্য করতে পারে না ও, অন্ধকারেই থাকতে ভালোবাসে। তাই ধীরে ধীরে চোখের সমস্যাও তৈরি হচ্ছে ওর। আর বিশেষ করে কেউ অচেনা কাউকে দেখলে খুব উত্তেজিত হয়ে যায়, ঘরে জিনিসপত্র এলোপাথারি ছুঁড়ে মারে। তাই জন্যই আপনাকে ও ঘরে ঢুকতে মানা করলাম, এমনিতে আর কোনো কারণ নেই। আর কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছিল না সৈকত। সত্যি এমনটাও কি হতে পারে? তবে 2019 সালে চণ্ডীগড়ে ঠিক এমনই একটা ঘটনা ঘটে যা আবছা আবছা মনে পড়তে থাকে সৈকতের। তবে বিদিশার একটা কথাও মিথ্যে বলে মনে হয় না তার। সৈকত দেখে বিদিশার চোখটা খানিকটা ভিজে এসেছে। ছাদ এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা, তাই চোখের জলটা ফেলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না সে। মুখে না বললেও বিদিশাকে দেখে বোঝা যায় যে বোনকে বড্ড ভালোবাসে সে। তাই ইমোশনালি হয়েই চোখ দিয়ে জল নেমে এসেছে তার। কাঁদবেন না প্লিজ। বিদিশার কাঁধে একটা হাত রাখে সৈকত। বুঝতে পারছি বোনকে খুব ভালোবাসে, তবে ওকে এই মুহূর্তে নিজের মতোই ছেড়ে দেওয়াটা বেটার আমি মনে করি। ছেড়ে দিয়েছি ওকে ওর মতো, তবে জানেন বড্ড একা একা লাগে ওকে ছাড়া। মাঝে মাঝে নিজেকে মৃত মনে হয়, মনে হয় আমি অন্য কোনো জগতে বাস করছি। হসপিটালের জগৎটা ছাড়া সব যেন শ্মশান শ্মশান লাগে। বিদিশার দিকে একটু এগিয়ে বসে সৈকত। একাকী বোধ করলে মাঝে মাঝে আমায় ডাকতে পারেন, কথা বলার জন্য আমি থাকব। কদিন? সেই তো আপনিও একটা সময় চলে যাবেন। কোনো উত্তর দেয় না সৈকত। ঠান্ডা হাওয়াটা ধাক্কা দেয় ওদের। আচ্ছা, আপনি থেকে যেতে পারেন আমার কাছে? হঠাৎই এমন একটা কথা যে বিদিশা বলবে তা কোনোভাবেই বুঝে উঠতে পারেনি সৈকত। তবে বিদিশা এই মুহূর্তে একটু ইমোশনাল, তাই হতে পারে হুজুগের বসেই সে বলে ফেলেছে কথাটা। তাই সৈকত বলে, হ্যাঁ থাকবো। জানেন, আমি বোধহয় আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আপনি ভালোবাসেন আমায়? বিদিশার এমন প্রলাপের কোনো কারণ মাথায় ঢোকে না সৈকতের। কি উত্তর দেবে সে এমন কথার? বিদিশা সরে আসে সৈকতের দিকে আর মাথাটা রাখে তার কাঁধের উপর। তারপর হঠাৎই কিসের এক মায়া বলে সৈকত বলে দেয়, হ্যাঁ। বিদিশা আর কিছু বলে না, ওভাবেই দুজনে বসে থাকে বেশ কিছু সময়। গত সন্ধ্যের মতো আবারও মাথার উপর কালো মেঘ জমতে শুরু করেছে। হাওয়ায় উড়িয়ে দেওয়া বিদিশার চুলগুলো এসে পড়ে সৈকতের মুখের উপর। শার্টের পকেট থেকে দুটো সিগারেট বের করুন তো। মাথা এলিয়েই বলে বিদিশা। তার ধীর গতির নিঃশ্বাসের শব্দ মৃদু মৃদু শোনা যায়। তবে বুক পকেটে হাত দিতে সংকোচ বোধ করে সৈকত। কি হলো, করুন। বিদিশার কথায় সে আর দেরি করে না। পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটারটা বের করে আনে সে।
একটা সিগারেট বের করে বিদিশার ঠোঁটের ফাঁকে রাখে সৈকত, আর তাতে অগ্নি সংযোগ করায়। মাঝে মাঝেই মাথার উপরের মেঘগুলো শব্দ করে কেঁপে উঠছে। সামনের লম্বা দুটো সুপারি গাছের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে বিদিশা, আর কি যেন ভাবছে, সাথে মাঝে মাঝে সিগারেটে ঠোঁট ছোঁয়াচ্ছে। কিছুক্ষণ পর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে। সৈকত বিদিশাকে নিয়ে নিচে নেমে যায় আর তার ঘরে পৌঁছে দিয়ে আসে। বিদিশার ঘর থেকে বেরোনোর সময় বারবার তার চোখ চলে যাচ্ছিল ওই ছোট্ট ঘরটার দিকে। না, এখন আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না সেখান থেকে। আচ্ছা, আমি আসছি, কোনো প্রবলেম হলে নির্দ্বিধায় ডাকবেন বলে টেবিলের উপর একটা কাগজে নিজের মোবাইল নাম্বারটা লিখে দিল সৈকত। আর ফোনও করতে পারেন। তারপর নিজের রুমে চলে আসে সৈকত। তবে ওই ছোট্ট চিলেকোঠার মতো ঘরটার মধ্যে ঈশিতা কী করে, কিভাবে থাকে তা দেখবার ইচ্ছেটা তার ধীরে ধীরে ক্রমাগত আকারে বেড়েই চলেছে। আবারও গত সন্ধ্যের মতো ল্যাপটপ নিয়ে কাজে বসে যায় সে। খাবার আগে থেকেই বানানো ছিল, তাই আজ আর আলাদা করে খাবার বানানোর দরকার পড়েনি তার। কাজ করতে করতে আবারও রাত হয়ে যায়। দেওয়াল ঘড়িতে ঢং ঢং শব্দ করে 1টা বাজল। গত রাতের মতো আজও বৃষ্টি পড়ে চলেছে, তবে আজ তার বেগ কম। জানালাটা খোলাই ছিল, তাই আর ঘরের সিলিং ফ্যান বা এসি কোনোটাই চালানোর দরকার পড়েনি তার। কাজ করতে করতে আবারও গত রাতের মতো একটা যন্ত্রণার গোঙানি ভেসে আসে সৈকতের কানে। দেওয়ালের সামনে গিয়ে কান পাতে সে। সৈকত বোঝার চেষ্টা করে যে ঘরে কি ঈশিতা ছাড়ার কেউ আছে। এই যন্ত্রণার গোঙানি কি বিদিশা শুনতে পাচ্ছে না? আর নিজের বোনকে দেখবার জন্য একবার দরজা খুলে ভেতরে ঢোকে না সে? তবে গোঙানির আওয়াজটা কেমন যেন চাপা। সাধারণভাবে পাশের ঘর থেকে একটা শব্দ যেভাবে আসা উচিত ঠিক তেমনভাবে শব্দটা আসছে না। কেমন যেন একটা চাপা চাপা ভাব সেই শব্দে। তবে তার কারণ ঠাউর করতে পারে না সৈকত। হঠাৎই দরজা খোলা বা বন্ধ করার মতো একটা শব্দ এলো সেই ঘর থেকে। নিশ্চয়ই বিদিশা এবার টের পেয়েছে, তাই সে ঘরে ঢুকেছে। তবে বিদিশা যেমনটা বলেছিল যে ঈশিতা খুব চিৎকার চেঁচামেচি করে, কই তেমন কিছু শোনা যাচ্ছে না তো। আচ্ছা, আদৌ বিদিশা সন্ধেবেলা তাকে যা যা বলেছে তা সত্যি তো? যাচাই করার জন্য দেওয়াল থেকে কান সরিয়ে আবার বিছানায় ল্যাপটপটার কাছে এসে বসে সৈকত। আর তারপর লেজারাস লিখে গুগল সার্চ করে। বেশ কয়েকটা প্রাচীনকালের ছবি ভেসে আসে তার সামনে। সেসব ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নেই তার। তবে নিচের দিকে দেখে সে লেজারাস নিয়ে উইকিপিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সাইটে তার সম্পর্কে বিবরণ দেওয়া আছে। একটা একটা করে পেজ খুলে পড়তে শুরু করে সৈকত। এই মুহূর্তে পাশের ঘর থেকে গোঙানির শব্দটা বন্ধ হয়ে গেছে। সেদিকে এখন আর কাজ নেই সৈকতের। যতই সে পড়তে শুরু করে ততই অবাক হয়। বিদিশা যা যা বলেছিল সবই পরপর মিলে যাচ্ছে একের পর এক। এমন একটা আশ্চর্য এবং অলৌকিক জিনিস যে হতে পারে তা তো ধারণারই বাইরে। তার চেয়েও বেশি আশ্চর্যের হলো এই 25 বছর বয়সে এসে লেজারাস সম্পর্কে কোনোদিন পড়া তো দূরের কথা, সৈকত শোনেইনি। বিদিশার কথা মতো দেশ বিদেশের ঘটনাগুলোর সম্পর্কেও উইকিপিডিয়া দেখে পড়তে শুরু করে সৈকত। সত্যি তারা মৃত ঘোষণার পরেও কাকতালীয়ভাবে বেঁচে গিয়েছে। সম্পূর্ণটা পড়ার পর ব্যাকে চলে আসে সৈকত। তবে হঠাৎই কে একটা চোখে পড়তেই আবার সেই পেজে ফিরে আসে সে।
স্ক্রোল করে একেবারে নিচের দিকে চলে যায় সে। ল্যাজারাস সিনড্রোমের সাজেশন লিস্টের নিচের দিকে আর একটা সিনড্রোম চোখে পড়ে সৈকতের। নামটা হলো কোটার্ড ডিলিউশন বা কোটার্ড সিনড্রোম। কি মনে হতেই সেই পেজটা খুলে ফেলে সে। এটাও আর এক ধরনের সাইকোলজিক্যাল ফ্যাক্ট, যেখানে বলা হচ্ছে এই রোগ হলে মানুষের মনে হয় তারা নিজেরা মৃত, তাদের এ পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। তাদের হাত পা বা দেহের বিভিন্ন অঙ্গ দেখে মনে হয় এগুলো ঠিক তাদের নিজের শরীরে নয়, অন্য কারো। এই রোগের মাধ্যমে রোগী নিজের প্রতি ঘৃণা তৈরি হয় এবং আশেপাশের মানুষের উপরেও তার প্রভাব ফেলতে পারে। হঠাৎই সন্ধেবেলা বলা বিদিশার কথাটা মনে পড়ে যায় সৈকতের। মাঝে মাঝে নিজেকে মৃত মনে হয়, মনে হয় আমি অন্যতমে জগতে বাস। আমার বোন সেদিনই মারা গিয়েছিল। আরও একটা সন্দেহ এসে ভর করে সৈকতের মাথায়। তাহলে আসল রোগী বিদিশা নিজে নয় তো? আর যদি সেটা সত্যি হয়ে থাকে, তাহলে তার বোনের জীবন এই মুহূর্তে সংকটে। প্রতি রাতে ওভাবে ঈশিতার গোঙানির সাথে এই বিদিশার মানসিক রোগের কোথাও একটা মিল আছে, একটা জট আছে। সন্ধেবেলা বিদিশার সৈকতকে ভালোবাসার প্রস্তাব দেওয়াটারও কিছু একটা কারণ আছে, সেটা জানা দরকার তার। তবে প্রমাণ ছাড়া মাঝরাতে একজন যুবতীর ঘরের দরজায় ধাক্কা দেওয়া যায় না, তাই অপেক্ষা তাকে করতেই হবে পরদিন সকালের। পরদিন সকালে আর বিদিশা রুমে ঢুকে ঈশিতার রুমটা চেক করা হয়নি সৈকতের। তবে সেদিন বেশ কয়েকটা জরুরি কাজ সেরেছে সে, যেগুলো করতে করতে প্রায় রাত হয়ে আসে। তার পরদিন খুব সকাল সকাল ঘুমটা ভাঙে সৈকতের। ঘড়ির কাঁটায় তখন 7:15। ব্রাশ করতে করতে আজ আর বাথরুমের দিকে নয়, বারান্দায় এসে দাঁড়ায় সে। বিদিশার রুম আগের দিনের সকালের মতো ভেজানো নেই, ভেতর দিয়ে বন্ধ। এখনো ঘুম থেকে ওঠেনি সে। সৈকত শুধু অপেক্ষা করছে কখন বিদিশা ফ্ল্যাট ছেড়ে বেরোবে। সে ওই 8টা নাগাদ হসপিটালে যায়। সেই ফাঁকেই তাকে কাজটা সারতে হবে। সময় গড়িয়ে আরও 1 ঘন্টা কেটে যায়। সৈকত তখন বাইরেই দাঁড়িয়েছিল। বিদিশা তখন রুম থেকে বেরিয়ে দরজায় তালা দিচ্ছে। সৈকতকে দেখে সে সঙ্গে সঙ্গে বলে, আরে সৈকত বাবু, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। কাজে যাচ্ছেন নাকি? সৈকতের সামনে এসে দাঁড়ায় বিদিশা। হ্যাঁ, আর কোথায় বা যাব। যাই হোক, এখন লেট হচ্ছে, এসে কথা হবে কেমন? হ্যাঁ নিশ্চয়ই। বিদিশা খানিকটা সরে আসে সৈকতের দিকে, আর যাবার আগে ছোট্ট একটা হাগ করে আর ঠোঁট দুটো ছুঁয়ে দেয় তার গালে। আসছি। বলে লিফটের দিকে এগিয়ে যায় বিদিশা। মিনিট কয়েক বারান্দাতেই দাঁড়িয়ে থাকে সৈকত। আর যখন সে নিচের দিকে দেখে বিদিশা একটা অটোতে উঠে পড়ল, তখন চট করে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে সে। আর ফ্ল্যাটের মালিকের রুমে ধাক্কা দেয়। ওপাশ থেকে দরজাটা খুলে যায়, আর এক দশাশই চেহারা লোক বেরিয়ে আসে। হ্যাঁ বলুন। 107 নম্বর রুমের ডুপ্লিকেট চাবিটা দিন। কে হে মশাই আপনি? এভাবে চাবি চাইলেই দেওয়া যায় নাকি? সৈকত পকেট থেকে কাগজ জাতীয় কি একটা বের করে
তুলে ধরে লোকটার সামনে। লোকটা সেটা হাতে নিয়ে ভালো করে দেখে। তারপর সে আর বাক্য ব্যয় না করে রুমের ভিতর থেকে চাবিটা বের করে আনে আর সৈকতের হাতে নির্দ্বিধায় তুলে দেয়। সৈকত দেখে সেখানে দুটো চাবি আছে। সে বোঝে একটা বাইরের দরজার আর একটা হলো ঈশিতার ঘরে। তারপর সে সঙ্গে সঙ্গে ছুটে আসে বিদিশার রুমের সামনে। দরজা খুলে ভিতরে ঢোকে সে। সমস্ত জানালা বন্ধ, তাই সকালবেলাতেও ঘরটা আলো আধারিতে ছেয়ে রয়েছে। হাতের সামনে থাকা 2-3টে জানালা খুলে দেয় সৈকত, আর তারপর ঈশিতার রুমের দিকে এগিয়ে যায়। তালাতে হাত দিতেই সে বোঝে এটার উপর ধুলোগুলো কেমন যেন কৃত্রিম, মানে বহুদিন ধরে পড়ে থাকলে যেমন ধুলো পড়বার কথা তেমন ধুলো সেটার উপর নেই। কেউ যেন ইচ্ছে করে ধুলোগুলো ফেলে রেখেছে ওটায়। তালাটা খুলে দেয় সে। আর দরজা খুলতেই একটা বিশ্রী গন্ধ এসে তার নাকে ধাক্কা মারে। সম্পূর্ণ ঘরটা অন্ধকার, ভিতরে কোনো কিছুই স্পষ্টভাবে দেখা যায় না। এই রুমটায় কোনো জানালাও নেই যে খুলে দেবে সে। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বেলে দেয় আর সামনে এগোয় সে। আর এগোতেই কিছু একটাই ধাক্কা খায় সৈকত। ফ্ল্যাশটা ওটায় ফেলতেই সে দেখে ছুরি কাঁচি জাতীয় বেশ কয়েকটা সরঞ্জাম একটা ছোট বাকেটে রাখা। ডাক্তার অপারেশনের সময় যেমন যন্ত্রপাতি ব্যবহার করে ঠিক তেমন। সেটা সাইড করে সামনের দিকে টর্চটা ফেলতেই শিউরে ওঠে সে। সে দেখে তার সামনে একটা সরু বিছানা, ঠিক যেমন বিছানা রোগীদের জন্য হসপিটালে বরাদ্দ করা হয় ঠিক তেমন। তবে বিছানায় কিছু নেই। বিছানার নিচে একটা মেয়ের দেহ পড়ে রয়েছে। মুখটা দেখে সৈকত বোঝে মেয়েটার বয়স 11 কি 12 কাছে হবে। চোখ দুটো প্রায় ঠিকরে বেরিয়ে এসেছে বাইরের দিকে। ফ্ল্যাশটা সরিয়ে দেহের নিচটার দিকে নিতেই গাটা গুলিয়ে আসে সৈকতের। মেয়েটার পেটের দিকটার পোশাকটা ধারালো কিছু দিয়ে কেটে নেওয়া হয়েছে আর পেটের চামড়ার উপর নৃশংসভাবে আঘাত করা। বেশ খানিকটা রক্ত ও মাংসপিণ্ড বেরিয়ে এসেছে সেখান থেকে। রক্তগুলো চামড়ার উপর শুকিয়ে গিয়েছে। বোঝা যায় অনেকক্ষণ আগেই আঘাতটা হানা হয়েছিল। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দেয় সৈকত। মেয়েটার নাকে হাত দিয়ে সে দেখে শ্বাস প্রশ্বাস চলছে না, পালস রেটও বন্ধ। মেয়েটাকে তুলে বিছানায় শুইয়ে দেয় সে। আর তারপর ঘরের ভিতরেই একটু খোঁজাখুঁজি করতে থাকে সে। সৈকত তখনই খেয়াল করে হঠাৎই জোর শব্দ করে কেউ ঢুকে পড়ল ঘরের ভিতর। সে আর কোনো দিকে না দাঁড়িয়ে সোজা চলে এলো এই ঘরটার দিকে। সৈকত দেখে আর কেউ নয়, বিদিশা। তবে সকালের মতো ওর চোখে মুখে সৈকতের জন্য কোনো প্রেম নেই। একটা বিভৎস গম্ভীর মুখে সে এসে দাঁড়ায় দরজার বাইরে। কাজটা আপনি ঠিক করলেন না সৈকতবাবু। আমি আপনাকে এসবের মধ্যে জড়াতে চাইনি, কিন্তু আপনি কি ঠিক করিনি বিদিশা দেবী? আপনার বোন ঈশিতা লেজারাস, ভালোই তো গল্প বলেন আপনি, তবে তার মাঝে এত বড় একটা... সেসব আমার বলার দরকার ছিল, তাই বলেছি। কিন্তু আপনি না বলে আমার ঘরে ঢুকে ঠিক করেনি, তার মাসুল আপনাকে দিতে হবে। বলতে বলতে ঘরের দরজাটা বন্ধ করে সৈকতকে আটকে দিতে যাচ্ছিল বিদিশা। তবে তার আগেই সৈকত বলে, একবার পিছনে দেখুন। পিছন ফিরতেই বিদিশা দেখে 8 থেকে 10 জন কনস্টেবল এসে ঘিরে ফেলেছে তাকে, সাথে ডাক্তারও 2 জন।
বিদিশা দরজাটা আটকাতে গিয়ে থেমে যায়। ডাক্তার দুজন কোনো কথা না বলে ভিতরে মেয়েটার কাছে চলে যায় আর মেয়েটাকে অন্ধকার ঘরটা থেকে বাইরে বের করে আনে। সৈকত সে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর যে কাগজটা সে ফ্ল্যাটের মালিককে দেখিয়েছিল সেটাই তুলে ধরে বিদিশার সামনে। দেখে নিন বিদিশা দেবী, সার্চ ওয়ারেন্ট, বেআইনিভাবে কিছুই করিনি। ও হ্যাঁ, আমি কে সেটাই এখনো বলা হয়নি বলে পার্স থেকে একটা আইডেন্টি কার্ড বের করে সে তুলে ধরে বিদিশার সামনে। ইন্সপেক্টর সৈকত বিশ্বাস। ইতিমধ্যে দুজন মহিলা কনস্টেবল এসে বিদিশার হাত দুটো ধরে ফেলেছে। বিদিশা বলে, বাহ সৈকত বাবু, বাহ! আপনার মতো মানুষ থাকলে পৃথিবী থেকে একদিন ভালোবাসা নামক শব্দটাই উঠে যাবে। এভাবে আপনি আমার দুর্বলতার সুযোগ নিলেন। কিছু করার নেই বিদিশা দেবী, আপনি পরশু সন্ধ্যায় বেশ ভালোই একটা গল্প হুট করে সাজিয়ে বলে দিয়েছিলেন আমায়, আর আপনার সাথে আমিও ইমোশনাল হয়ে যাই। তবে ওটা ওখানেই সমাপ্ত। লেজারাস থেকে শুরু করে ঈশিতা কতই না গল্প, শুধুমাত্র নিজের অপরাধটা ঢাকার জন্য এতগুলো মিথ্যে বলে দিলেন আপনি। আপনার যে কোনো বোনই নেই সেটা আমি গতকালই খবর পেয়েছি। আর লেজারাস, হ্যাঁ ওটা একটা ট্রু ইনসিডেন্ট হলেও আপনি এমনভাবে আপনার কাল্পনিক বোনের সাথে ঘটনাটা মিলিয়ে মিশিয়ে দিলেন যাতে আমি আর ওই ঘরে ঢুকবার ইচ্ছে প্রকাশ কোনোদিনই না করি। যাই হোক, এ ব্যাপারে আপনার তারিফ করতেই হয়। চুপ করে সব শুনতে থাকে বিদিশা। কিডনি পাচার করাটা যেভাবে শুরু করেছিলেন আপনি আর আপনার হসপিটালের ডাক্তার মিলে, সেটা হসপিটালে না করে ফ্ল্যাটে এনে করলে কেউ জানতে পারবে না ভেবেছেন? পুলিশের হাত অনেক দূর ম্যাডাম। টাকার জন্য এত কিছু যে আপনি করতে পারেন তা আপনার চোখমুখ বা কথাবার্তায় কিছুই বোঝা যায় না। আপনি তো অপরাধী বটেই, একজন তার সাথে ভালো অভিনেত্রীও। হঠাৎ ডাক্তার দুজনের মধ্যে একজন এসে দাঁড়ায় সৈকতের পিছনে, আর সে সৈকতকে বলে, স্যার, শি ইজ ডেড। আর একটু আগে এলে বোধহয় বাঁচানো যেত। মেয়েটার দিকে এগিয়ে যায় সৈকত। বিদিশাকে কনস্টেবলরা হ্যাচড়াতে হ্যাচড়াতে বাইরে নিয়ে যায়। বিদিশা হঠাৎই বলে ওঠে, আমার সব কথা মিথ্যে ছিলটা ঠিকই, তবে আমার আপনার প্রতি ভালোবাসাটা মিথ্যে ছিল না। আপনি ঠকালেন আমায়। সেই মুহূর্তে বিদিশার কথায় ভ্রুক্ষেপ করে না সৈকত। সে মেয়েটার দিকে এগিয়ে যায়। মেয়েটার গায়ের রং শ্যামবর্ণ, বেশ গোলগাল মুখটা। তার চোখ দুটোর দিকে আর তাকিয়ে থাকতে পারে না সৈকত। হঠাৎই মেয়েটার ডান হাতের আঙুলগুলোর দিকে চোখ যায় তার। সবুজ শ্যাওলা জাতীয় কিছু একটা আটকে রয়েছে নখের ফাঁকে। আচ্ছা ডাক্তারবাবু, এই নখের ফাঁকে শ্যাওলাগুলো কিসের? সেটা আমিও খেয়াল করলাম। আসুন, ওই ঘরটা দেখলে কিছু বোঝা যাবে। ডাক্তারের পিছন পিছন সেই ছোট্ট অন্ধকার ঘরটার দিকে এগিয়ে যায় সৈকত। অন্ধকারে কিছু ভালো মতন বোঝা যাবে না, বুঝলেন স্যার? জানলাটা কোথায় খুঁজুন, আমিও দেখছি। মোবাইলের ফ্ল্যাশ ঝেলে দুজনেই ঘরের জানালা খুঁজতে থাকে, কিন্তু পায় না। তবে সেটা করতে গিয়ে ডাক্তারের দেওয়ালের উপর হঠাৎই চোখটা আটকে যায়। সে দেখে দেওয়ালের উপর চোখা চোখা জাতীয় কিছু একটা সারা ঘরে আটকানো রয়েছে। ডাক্তার গিয়ে সেটাকে হাত দিয়ে ধরে দেখে। এদিকে আসুন স্যার। সৈকত ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ায়। দেওয়ালের ওই অজ্ঞাত বস্তুটা সৈকতকে দেখায় ডাক্তার। কেন জানালা খুঁজে পাচ্ছেন না জানেন? কেন? দেখুন, জানেন এগুলো কি? সৈকত ভালো মতো ওই কালো রঙের চোখা চোখা দেওয়াল সাটিয়ে লাগানো বস্তুগুলোকে দেখে আর বলে, হ্যাঁ জানি তো,
এগুলো তো সাউন্ড প্রুফ ফোম প্যানেল। একদমই তাই। কিছুক্ষণ কী যেন একটা ভাবে সৈকত, তারপর খানিকটা বিড় করে সে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস পরিষ্কার হলো আমার কাছে। কি? আমি যখন রাতে এই মেয়েটার গোঙানির আওয়াজ পেতাম, তখন আওয়াজগুলো কেমন যেন চাপা চাপা শোনাতো। তার কারণ এই রাবারের সাউন্ড প্রুফ ফোম প্যানেলগুলো, যাতে মেয়েটা চিৎকার করলেও কোনো শব্দ বাইরে না বেরোয়। তবে ওই যে বিজ্ঞানেরও খামতি থাকে কোথাও কোথাও। দেওয়ালের উপর থেকে ফোমগুলো এক এক করে খুলতে থাকে দুজনে। অবশেষে ঘরের জানালা পাওয়া যায়। জানালা খুলতেই সকালে নরম রোদ এসে ঢোকে ঘরের ভিতরে। খুব সুন্দর হাওয়া চলাচল করতে থাকে। বাইরে পাখির কিচির মিচির শব্দ শোনা যায়। মেয়েটার মৃতদেহটা ইতিমধ্যে নিচে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে চলুন স্যার। কোথায়? বাড়ি যাবেন তো নাকি? আপনাকে তো যে কেসের জন্য ট্রান্সফার করা হয়েছে সেটা তো সলভ করেই দিয়েছেন। আপনার আর প্রমোশন আটকায় কে? না, আজ আর ফিরবো না। আজ বরং থেকে যাই, কাল ফিরবো ওখানে। ঠিক আছে, আমি তাহলে চলি। হ্যাঁ, আসুন। সৈকত বিছানার উপর বসে পড়ে। ঘরের নির্মম অবস্থাটা দেখে আর নিজেকে সামলাতে পারে না সে। তখনই যেখানে মেয়েটার দেহটা পড়েছিল সেখানের বেসিনটার দিকে চোখ যেতেই সে দেখে বেসিনের নিচের পাইপটা লিক। জল লিক করে পাইপের উপর পুরো স্তরে শ্যাওলা জমে গিয়েছে। সেই আস্তরণের উপর সৈকত দেখে বেশ কয়েকটা নখের ছাপ। সৈকত বোঝে মেয়েটা বিছানা থেকে পড়ে গিয়ে এই পাইপটা ধরেই বিছানাতে উঠতে চেয়েছিল। বেশ কিছুক্ষণ পর সৈকতের ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করে সৈকত। স্যার, আপনি বলেছিলেন যে আমার মেয়েকে আপনি ফিরিয়ে দেবেন। কোনো খোঁজ পেলেন? সৈকত আর কোনো উত্তর দেওয়ার মতন পরিস্থিতিতে নেই। কী বা উত্তর দেবে সে? এই কেসটা হাতে নেবার পর এই লোকটি মানে মেয়েটার বাবাই তাকে বলেছিল তার মেয়েকে সে আর ফিরে পাবে কিনা। সৈকত বড় মুখ করে বলেছে পাবেন। তবে এখন কি আর কোনো সান্ত্বনা দেওয়া যায় তাকে? স্যার, স্যার, সৈকত কোনো কথা বলতে পারে না। সেদিন রাতেই মেয়েটার কিডনি বের করবার জন্য ওই ঘরে ঢুকেছিল বিদিশা। তবে মেয়েটাকে কোনোভাবেই চুপ করাতে পারেনি সে। হয়তো কোনো ডোজও কাজে আসেনি, তাই কিডনি না বের করতে পারলেও রাগের মাথায় অনেক যন্ত্রণা দিয়েছে তাকে সে। তারপর ওই বদ্ধ ঘরের মর্মান্তিক পরিবেশে আর সারভাইভ করতে পারেনি মেয়েটা। যদি সেদিন রাতেই সৈকত কোনো কিছু না ভেবে এই ঘরে এসে দেখতো, তাহলে হয়তো আজ মেয়েটা বেঁচে যেত। তাই নিজেকেই দোষী মনে করতে থাকে সৈকত। কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয় সে। এখন তার মাথায় আর ওই কেস সংক্রান্ত কোনো চিন্তা নেই। সে ভাবছে বিদিশার কথা। আচ্ছা, সে বিদিশার সাথে যা করলো সেটা কি ঠিক করলো? যে কথাটা কেউ তাকে কোনোদিন বলতে পারেনি সেটা বিদিশা বলল। আপনার মতো মানুষ থাকলে পৃথিবী থেকে একদিন ভালোবাসা নামক শব্দটাই উঠে যাবে। সত্যি বিদিশা কথাটা ভুল তো কিছু বলেনি। সে তো তার সামনেই সব কিছু স্বীকার করেছিল এবং বলেও ছিল। আমার সব কথা মিথ্যে ছিলটা ঠিকই, তবে আমার আপনার প্রতি ভালোবাসাটা মিথ্যে ছিল না। আইনি দিক থেকে না দেখলে তো সত্যি সে একদিক দিয়ে ঠকালো বিদিশাকে। তার ফিলিংসের দুর্বলতা নিয়ে সে ঠকিয়েছে তাকে। যে করবার বিদিশা তার কাছে এসেছে সেই কয়েকবার কিন্তু সৈকত তাকে দূরে সরিয়ে দেয়নি। সেটাও তো এক ধরনের অন্যায় ছিল সৈকতের। তাহলে হয়তো বিদিশার তার প্রতি ভালোবাসাও জন্মাতো না।
প্রতিটা ঘটনার জন্য অনর্গল নিজেকেই দোষারোপ করতে থাকে সৈকত। আরও বেশ কিছুক্ষণ নানা কথা ভেবে ছোট্ট ঘরটা থেকে বেরিয়ে আসে সে। বেরোতেই বিদিশার কিচেনটা চোখে পড়ে তার, যেখানে দাঁড়িয়ে সে কফি ডিম টোস্ট বানিয়েছিল তার জন্য। আজ এমন ঘটনা না ঘটলে এই সোফাতে বসেই হয়তো আবারও বিদিশার সাথে গল্প করা যেত, আর বিদিশার হাতের রান্নাও খাওয়া যেত। ঘর থেকে বেরোনোর সময় টেবিলের উপর একটা জিনিস চোখে পড়তেই দাঁড়িয়ে যায় সে। একটা ছবি, না অন্য কারোর ছবি নয়, বিদিশার নিজেরই ছবি, সুন্দর করে ফ্রেমবন্দি করা সেটা। ছবিটা তুলে হাতে নেয় সে, আর কোনো এক অজানা কারণে হঠাৎই চোখ বেয়ে জল নেমে আসে সৈকতের। ছবিটা বুকের সামনে এনে শক্ত করে ধরে রাখে সে। জলের ফোঁটা ফোঁটা বিন্দু হয়ে পড়তে থাকে বিদিশার ছবির উপর। গতকাল বিদিশার ব্যাপারে খোঁজ নেওয়ার সময় সৈকত জানতে পারে যে বিদিশার কোনো বোন নেই। তবে তার মা বাবার কথাটা বিদিশা হয়তো সত্যিই বলেছে। সে এখানে প্রায় 3 বছর ধরে রয়েছে, মা বাবা নেই, আসেওনি কোনোদিন। একলা মেয়েটাকে হয়তো আরও একলা করে দিয়েছে সৈকত। বিদিশার ছবিটা হাতে নিয়েই নিজের ঘরে চলে আসে সে। রাত তখন 2টো। হঠাৎই ঘুমটা ভেঙে যায় সৈকতের। আবার সৈকতের কানে ভেসে আসছে সেই গোঙানির আওয়াজটা। তবে আজ সে আওয়াজ অতটা ক্ষীণ বা চাপা নয়, বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। তবে এটা কিভাবে সম্ভব? আওয়াজটা যে বিদিশার ওই ছোট্ট রুমটা থেকেই আসছে। মেয়েটা তো মারা গিয়েছে সকালে, সে তো এখন আর ওই ঘরে নেই। ও ঘর এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা থাকবার কথা। সৈকত নিজে সকালবেলা তালা মেরে এসছে ওই ঘরে। কিছুই বুঝতে পারে না সৈকত। তার বুকের ভিতর এতক্ষণে একটা ঢিপ ঢিপ শব্দ করতে শুরু করেছে। গোঙানির স্বরটা গত 2 দিনের স্বরের মতোই একই, কোনো পার্থক্য নেই। তাহলে তাহলে কে ওই পাশের ঘর? এরপর 1টা মাস কেটেছে। সৈকত ফ্ল্যাট ছাড়বার পর বিদিশার ঘরটা কিংবা সৈকতের ঘরটায় আরও যে কজন ফ্যামিলি এসে এই ফ্ল্যাটে থেকেছে, তারা সবাই রাত হলে ওই ঘরটা থেকে যন্ত্রণার গোঙানি শুনতে পেয়েছে। শুধু গোঙানি নয়, কখনো হাসি, কখনো রাগ, কখনো কান্না, সব মিশে থাকে সেই কণ্ঠে। দিনের বেলায় ওই ঘর খুলে যারা দেখেছে তাদের চোখে তেমন কিছুই পড়েনি। তবে রাত হলেই শোনা যায় সেই আওয়াজ। ফ্ল্যাটের বেশ কয়েকটা ছোট ছোট ছেলে মেয়েদের মতে দিনের বা রাতের বিভিন্ন সময় তাদের সাথে নাকি একটা বাচ্চা মেয়ে খেলতে আসে। তাকে সবার বাবা মায়েরা দেখতে চাইলেও তারা সঠিক সময়ে এসে পৌঁছতে পারে না। তবে ফ্ল্যাটের বাচ্চাদের কথা অনুযায়ী মেয়েটা রাত হলেই যে আওয়াজগুলো করে ওগুলো নাকি তার কাছে একটা খেলার মতন। তাই ফ্ল্যাটের বাচ্চারা সবাই মিলে রাতের বেলার এই খেলাটার একটা নাম দিয়েছে, যেটা হলো শুনছিলেন টার্ন অফ লাইটস অ্যান্ড লিসেনের আজকের গল্প নাইট গেম। গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে।
ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে ভালোবেসে থাকলে শেয়ার করে দিন। আর সাবস্ক্রাইব করার কথা আমি বলি না বলে কি আপনারা করবেন না? এ কেমন ধরনের ফাজলামি বলুন তো? বন্ধু বান্ধব গালাগাল করছে তো এবার আমাকে। আপাতত আজ এই পর্যন্তই, কথা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ সুস্থ থাকুন। শুভরাত্রি।